আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভাবা হয়েছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে বসন্তের কোকিল ডাকা পরিবেশে, যেখানে ফুল ফুটবে আর ভোটের মেলা বসবে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত কয়েক মাস ধরে দেশে বিদেশে সেই ইতিহাসেরা উৎসব মুখর নির্বাচনের ডঙ্কা বাজিয়ে যাচ্ছিলেন। অবশেষে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো 11 ডিসেম্বর, তখন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনও অভয় দিয়ে বললেন, উৎসব আবহে ভোট দিন। কিন্তু দর্শক, বাস্তবতার থাপ্পড় পড়তে 24 ঘন্টাও লাগেনি। এই নির্বাচন কতটা উৎসব মুখর আর কতটা নিরাপদ তার প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে তফসিল ঘোষণার মাত্র 18 ঘন্টা পর। ঢাকার প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে জনাব হাদিকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলছেন তার অবস্থা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে এসেছে প্রধান উপদেষ্টার বার্তা। তবে এবার আর সেখানে নেই ইতিহাসরা নির্বাচনের বাগাড়ম্বর, বরং শব্দ বাছাই এসেছে বড় ধরনের পরিবর্তন। আগামী নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দল এবং নাগরিকদের সংযম প্রত্যাশা করা হয়েছে। অথচ হাদির উপর হামলার কয়েক ঘন্টা আগেই লুণ্ঠিত অস্ত্র নিয়ে সাংবাদিকদের উদ্বেগে পাত্তা না দিয়ে পেঁয়াজের দাম বাড়ার আলোচনায় চলে যান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গত এক সপ্তাহে এ ধরনের উদ্বেগ আমলেই নিতে দেখা যায়নি তাকে। এমনকি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপহাস করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সবার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেছে, তবে অনেকে নাকি শীতের কারণে ইচ্ছে করে ঘরের বাইরে বের হচ্ছেন না। এই সরকার যেন হ্যামিলিয়নের সেই বিখ্যাত বংশীবাদক, যিনি কানের তুলো গুজে শুধু দেশ সেরা নির্বাচনের বাঁশি বাজিয়ে চলেছেন, আর তার সভাসদেরা হাসি তামাশার মিশনে নেমেছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নানান জল্পনা কল্পনা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় 11 ডিসেম্বর। ইতিহাসের স্মরণকালের প্রস্তুতিহীনতা, বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যেই আসে ভোটের ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কণ্ঠে ছিল প্রধান উপদেষ্টার বক্তব্যেরই প্রতিধ্বনি। সব ভোটারের উদ্দেশ্যে জানান, উৎসব আবহে ভোট দেওয়ার আহ্বান। আশ্বাস দেন, মাঠের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব প্রস্তুতি রয়েছে। সিএসির বক্তব্যের সঙ্গে বাস্তবের অবস্থার ফারাক যে কতটা তা পরিষ্কার হতে 24 ঘন্টাও সময় লাগেনি। ঠিক 18 ঘন্টার মাথায় ঢাকার রাস্তায় দিনের আলোয় গুলিবিদ্ধ হন জুলাই আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদি। আওয়ামী লীগ সরকার পতনের পর গড়ে তোলেন প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সম্প্রতি সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি। নির্বাচনী প্রচার চালানোর এক পর্যায়ে 12 ডিসেম্বর দুপুর 1:15টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা অবস্থায় হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলের 2 আরোহী। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি মোটরসাইকেলের 2 আরোহী পিছন থেকে একটি ব্যাটারি চালিত রিকশাকে অনুসরণ করছেন। রিকশায় 2 জন যাত্রী ছিলেন আর মোটরসাইকেলে ছিলেন 2 ব্যক্তি। তাদের দুজনেরই হেলমেট পরা ছিল। মোটরসাইকেল চালানো ব্যক্তিটির পরনে ছিল জিন্সের প্যান্ট এবং পেছনের আসনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলটি অটোরিকশার কাছে পৌঁছানোর পর পেছনে বসা ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। বিডিনিউজ24.com এর খবরে বলা হয়েছে, ওসমান বিন হাদিকে আঘাত করা গুলিটি মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে বলে ধারণা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তার মাথায় অস্ত্রোপচার চালানো চিকিৎসক অধ্যাপক জাহিদ রায়হান বলেছেন, হাদির অবস্থা খুবই খারাপ। তার বিষয়ে আশার কোনো কথা বলতে পারছেন না তারা। শুক্রবার রাত 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান জাহিদ রায়হান সাংবাদিকদের বলেন, হাদির 2বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।
প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অস্ত্রোপচারের পর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এই রোগীর বিষয়ে আমরা আশার কোনো কথাই বলবো না। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনে ওসমান হাদির উপর হামলার ঘটনা নতুন করে সামনে এসেছে নাজুক নিরাপত্তার চিত্রকে। আমরা যদি পিছনের দিকে তাকাই, দেখব তফসিলের আগে চট্টগ্রাম ৮ আসনে জনসংযোগের সময় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ সহ আরো ৫ জন গুলিবিদ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে সরার হোসেন ওরফে বাবলা তো প্রাণী হারান। পুলিশ সেই ১ মাসেও গুলি চালানো ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। এর বাইরেও নির্বাচন কেন্দ্রিক আধিপত্য বিস্তার নিয়ে খুন জখমের বেশ কিছু ঘটনা ঘটেছে সারা দেশে। তবে বরাবরের মতো বিষয়গুলোকে পাত্তা দিতে রাজি নয় সরকার। নির্বাচনে উৎকণ্ঠা যখন ঘিরে ধরছে দেশকে, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যখন নিরাপত্তার ঝুঁকির ইঙ্গিত দিয়ে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে আসতে পারছেন না, তখন সব কিছু ফু মেরে উড়িয়ে দিয়ে বিদ্রুপের ঝাঁপে খুলে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সত্যি ম্যাজিক সরকারের এক ম্যাজিশিয়ান। তিনি একদিকে দাবি করছেন বাংলাদেশে নাকি কারো কোনো নিরাপত্তার ঝুঁকি বা শঙ্কা নেই, অন্যদিকে প্রতিদিন যখন মানুষ মরছে, নতুন করে মবের তাণ্ডব ফিরছে, তখন তিনি নির্বিকার। নির্বাচনের আগে হত্যা বন্ধের জন্য তার কাছে কোনো ম্যাজিক নেই, কোনো সুইচ নেই। দর্শক, এতদিন সরকারের পিআর টিমের দাবি ছিল বাংলাদেশে চলছে ম্যাজিক ম্যানের শাসন, কিন্তু সেই ম্যাজিকে যে খুনোখুনি বন্ধ করার কোনো সম্ভাবনা নেই, সেটা ১৬ মাসের মাথায় স্বরাষ্ট্র উপদেষ্টাই স্বীকার করে নিলেন। এখানেই শেষ নয়, নির্বাচন ঘিরে সংঘাত সহিংসতার দায় চাপানো হয়েছে সরকারের মিত্র দলগুলোর উপরেই। স্বরাষ্ট্র উপদেষ্টা ৮ই ডিসেম্বর বিদ্রূপের সুরে বলেন, শীতের ঠান্ডা এড়াতে অনেক প্রার্থী প্রচারে নামছেন না, সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার ভয় করছেন। এছাড়া সহিংসতার ঘটনাগুলো ঘটছে নির্বাচনের মাঠে থাকা দলগুলোর অভ্যন্তরীণ বিরোধের কারণে। আইন শৃঙ্খলা রক্ষায় এমন ব্যর্থতার দায় অস্বীকারের ম্যাজিকে পরিষ্কার হয়ে উঠছে নিজেদের দায়িত্বেই ভোটের মাঠে থাকতে হবে প্রার্থীদের। কোনো অঘটন ঘটলে দায় নেবে না সরকার, উল্টো জবাবদিহির মুখে আক্রান্তরাই। ঢাকায় প্রকাশ্য দিবালোকে হাদির উপর হামলার ঘটনার ঘণ্টা দুয়েক আগে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের হাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এত বড় একটা নিরাপত্তা উদ্বেগকে তিনি পাত্তাই দিলেন না। মুহূর্তে টপিক বদলে বললেন পেঁয়াজ আলুর দাম নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা এখন তুমুল সমালোচিত। মানুষ জিজ্ঞেস করছে, এই ম্যাজিক সরকারের ১৬ মাসের শাসনে মানুষের জীবনের দাম কি আলু পেঁয়াজের দামের চেয়েও সস্তা হয়ে গেল? জীবনের দাম যখন এতটা পড়ে যায়, তখন সরকার কেন মসনদে, সেই প্রশ্ন উঠছে। দর্শক, হাদির উপর হামলার দায়ী কারা, সে প্রশ্নের শুরু হয়নি। বিভিন্ন সিসিটিভির ফুটেজ এবং বেশ কিছু ছবি বিশ্লেষণ করে কেউ কেউ দাবি করছেন ওসমান হাদির নির্বাচনী প্রচারের সময় তার খুব কাছে অবস্থান করছিলেন হামলাকারী ২ তরুণ। হাদি যখন গুলিবিদ্ধ হন, রিকশায় তাকে হাসপাতালে নেওয়ার সময় তার সহকর্মীরা সরাসরি দায়ী করেন বিএনপিকে। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে গেলে তোপের মুখে পড়তে হয়। ঢাকা ৮ আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী হিসেবে ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েমের নাম আলোচনায় আছে। গুলির পরপরে তিনি ফেসবুকে এমন একটি পোস্ট দেন যেখানে বিএনপিকে ইঙ্গিত করা হয়। তিনি লেখেন, ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই অভ্যুত্থান শুরু হবে। ফলস্বরূপ বিএনপির সমর্থকেরা ঘটনার জন্য দায়ী করছেন জামাতকে। অর্থাৎ গুলির কয়েক ঘন্টার মধ্যেই সরকারের মিত্র দলগুলোর মধ্যেই শুরু হয়ে গেছে মারাত্মক কাদা ছোড়াছুড়ি। তবে এই সুযোগে আওয়ামী লীগের দিকেও অভিযোগের তীর ছোড়া হয়েছে এবং এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তফসিলের প্রথম দিনই যখন প্রার্থী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরমভাবে ব্যর্থ, তিনি সেই দায় ঝেড়ে ফেলে সরাসরি দায়ী করেন আওয়ামী লীগকে। প্রশ্ন হলো, প্রাথমিক তদন্ত যেখানে শুরু হয়নি, সেখানে সরকারের একজন উপদেষ্টা হয়ে তিনি কি করে অপরাধী সাব্যস্ত করে ফেললেন? সেই গোয়েন্দা রহস্যের খোঁজ মেলেনি। এটাকে আরেক ধরনের ম্যাজিক। তবে এই কাদা ছোড়াছুড়ি খেলায় আরেকজন খেলোয়াড় দ্রুত মাঠে নেমেছেন। একদিন আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
প্রবল দাপটে 16 মাস তিনি পদ আঁকড়ে ছিলেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি ধানমন্ডিতে বিজয় র্যালিতে যোগ দেন। পরে অবশ্য ব্যাপক সমালোচনার মুখে এর নাম পাল্টে রাখা হয় প্রতিবাদ র্যালি। তিনি সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হলো? দর্শক, প্রশ্ন হলো, ক্ষমতায় থাকার সময় মবকে প্রশ্রয় দেওয়া সহ বহু কারণে বিতর্কিত এই আসিফ মাহমুদ কেন পদ ছাড়ার পরদিনই সরকারের কাছে জবাব চেয়েছেন? একদিন আগে যিনি তার বন্ধু ছিলেন সেই সংস্কৃতি উপদেষ্টা ফারুকী যখন এক পক্ষকে দোষারোপ করছেন, তখন আসিফ বলছেন ঠিক তার উল্টো কথা। ইমেজ ফেরানোর এই চেষ্টা কি কাজে আসবে? ওসমান হাদির উপর হামলার পর পুরো নির্বাচনী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে তার আঁচ লেগেছে খোদ প্রধান উপদেষ্টার বিবৃতির ভাষাতেও। তফসিল ঘোষণার পর তিনি ইসিকে অভিনন্দন জানিয়ে আবারও উৎসবের বাঁশি বাজিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা দেবে। কিন্তু হাদির উপর গুলির পর ম্যাজিক বদলে গেল। পরদিন বিবৃতি থেকে উৎসব শব্দটি উধাও হয়ে গেল, সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হলো। বিবৃতির ভাষা হয়ে গেল, নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের জন্য দেশের সব রাজনৈতিক পক্ষ, কর্মী সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হলো। এই প্রথম দেশের সব রাজনৈতিক পক্ষের প্রতি নিবেদন এলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের কথাও বারবার বলা হচ্ছে। এখানেই আমাদের প্রশ্ন, সব রাজনৈতিক পক্ষ বলতে কাদের বুঝিয়েছেন? যে অংশগ্রহণমূলক শব্দ দুটি এতদিন সযত্নে এড়িয়ে যাওয়া হচ্ছিল, হঠাৎ করে কেন তার ব্যবহার শুরু হলো? মনে হচ্ছে 16 মাসের ক্ষমতা, উৎসবের পিআর আর স্বরাষ্ট্র উপদেষ্টার ম্যাজিক সবকিছু মিলিয়ে সরকার বুঝতে শুরু করেছে যে তারা সারা দেশকে এক গভীর অন্ধগলিতে ঠেলে দিয়েছে। সেই অন্ধগলি থেকে পরিত্রাণ সহজে ঘটবে বলে মনে হয় না। এখন প্রশ্ন একটাই, অন্তর্বর্তী সরকারও কি এই কঠিন বাস্তবতা অনুভব করতে শুরু করেছে? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যা কিছু ঘটছে, কিছু বিষয় খোলামেলা আলোচনা করা প্রয়োজন। জনাব তারেক রহমান দেশে আসছেন না, এটা নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে। আবার তিনি যে কোনো সময় চলে আসতে পারেন, এইভাবে তাকে প্রভোগ করা হচ্ছে এবং তার আগমনটাকে নেতিবাচক দিকে না নেওয়ার জন্য বিএনপির যারা লোকজন তারা সর্বোচ্চ চেষ্টা করছে। প্রায় প্রতিদিনই প্রেস ব্রিফিং করে বলা হচ্ছে যে তিনি আসবেন অমুক অমুক দিন, তার গাড়ি এসে গেছে, গাড়ির ট্যাক্স কত, দাম কত, মডেল কি, বুলেট প্রুফ গাড়ি ইত্যাদির ছবি ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। তার স্ত্রী এই মুহূর্তে বাংলাদেশে আছেন এবং তিনি নিয়মিত তার মায়ের বাড়িতে থাকছেন আর শাশুড়িকে দেখতে যাচ্ছেন, কিন্তু মিডিয়ার সামনে তিনি কোনো কথা বলছেন না। তার কন্যা জায়মা, তিনি পিতার সঙ্গে আছেন। আর এই সময়টিতে তিনি আসবেন কি আসবেন না তা নির্ভর করছে বেগম জিয়ার যে শারীরিক অসুস্থতা, সেটার চূড়ান্ত পরিণতির উপরে। তিনি যদি সুস্থ হন তখন এক ধরনের হিসাব হবে, আর তিনি যদি এই অবস্থায় থাকেন সেটা বিএনপির জন্য একটা নিদারুণ অস্বস্তিকর বিষয় হবে। এই কারণে আমাদের দেশের যে একটা নিয়তি বা নিয়ম, সেটা হলো দীর্ঘদিন যদি একটা মানুষ অসুস্থ থাকে তাদের প্রতি বা তার প্রতি মানসিক কোনো আকর্ষণ থাকে না। এবং এই মুহূর্তে বেগম জিয়ার যে কোনো আকর্ষণ নেই, সেটি আবার প্রথম আলো তারা একটা জরিপ করে দেখিয়ে দিয়েছে যে জামাতের আমিরের চাইতেও
তার জনপ্রিয়তা কম এবং জনাব তারেক রহমান সাহেবের চাইতে বেগম জিয়ার যে জনপ্রিয়তা অর্ধেক। মানে ফাজলামো আর কাকে বলে, এর চাইতে রাজনীতির যে চাণক্য নীতি বা ম্যাকিয়াভেলি নীতি আর হতে পারে না। বিএনপির 12টা বাজানোর জন্য এভাবে যখন সবাই চেষ্টা করছে, সেই চেষ্টা সর্বোচ্চ পরাকাষ্ঠা হলো তারেক রহমান সাহেবকে ভয় দেখানো, এবং তিনি ভয় পাবেন কতগুলো কারণ রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে, এবং যাকে বলা হয় ইতিবাচক কারণ। 1 নম্বর হলো তিনি দীর্ঘদিন দেশের বাইরে আছেন, ফলে এই জনবল সম্পর্কে এই গত 18-19 বছরে কি ঘটে গেছে তিনি আসলে জানেন না। এখানে যে একটা জেনারেশন তৈরি হয়েছে, যে জেনারেশনকে সবাই বেয়াদব জেনারেশন বলছে। এই বেয়াদব জেনারেশনের নির্মমতা যে কতটা মানে সীমা অতিক্রম করেছে সেটা তিনি আন্দাজ করতে পারছেন না লন্ডনে থেকে। এর কারণ হলো সেখানে তিনি একটা সিভিল সোসাইটি ওন করেন। আমাদের দেশে যে কিশোর গ্যাং, কিশোরদের যে অপরাধ প্রবণতা, বিশেষ করে মিরপুর 11 নম্বর, মোহাম্মদপুর, বেড়িবাঁধ এবং একই সঙ্গে যে উত্তরার 13 নম্বর সেক্টর, 13 নম্বর সেক্টর থেকে পার হয়ে আপনি যখন টঙ্গীতে যাবেন, টঙ্গী থেকে শুরু করে একেবারে গাজীপুর পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকাতে 8 থেকে 15-16 বছর এই বয়সের যারা কিশোর রয়েছে তারা যে অপরাধের সঙ্গে ব্যাপকভাবে জড়িত হয়ে পড়েছে, এই অপরাধ প্রবণতা আমাদের দেশে কখনো হয়নি। এবং কোনো একটা সমাজ ঠিক যখন এই কিশোরদের অপরাধের কবলে পড়ে তখন সেখানে একটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। আপনি তাদেরকে ধরতে পারবেন না বয়সের কারণে, বিচারের আওতায় আনতে পারবেন না, আর এত ব্যাপক সংখ্যক লোকজনকে আপনি রিহ্যাবিলিটেশনের পর্যায়েও পুনর্বাসনের পর্যায়ে নিতে পারবেন না। তাহলে সমাজ এখন কিন্তু টগবগিয়ে ফুটছে এবং এটা ভাইরাসের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এবং আরো পড়বে। শহর বন্দর, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত এলাকাতে এই কিশোর গ্যাংয়ের দাপট, এটি তারেক রহমান সাহেবের জন্য একটা বিরাট ভয়, আতঙ্ক এবং তার যারা প্রার্থী কর্মী তাদের সকলের জন্য ভয়ের কারণ রয়েছে। এর বাইরে ভারত সম্পর্কে, সম্পর্কে তার একটা ভয় থাকবে, আওয়ামী লীগ সম্পর্কে তার একটা ভয় থাকবে, এবং সাম্প্রতিক সময় জামাতকে নিয়ে তার ভয় আতঙ্ক শুরু হয়ে গেছে। এবং এটা তারেক রহমান সাহেবের জায়গায় যদি দুনিয়ার সবচেয়ে সাহসী মানুষটিকে বসিয়ে দিতেন তার অবস্থা একই রকম হতো। সবচেয়ে বড় ব্যাপার হলো তার যে দল, সেই দলের ভিতরে তার কোনো বিশ্বস্ত বন্ধু নেই। অনুগত লোকজন আছে, অনেক অনুগত লোকজন আছে যারা স্বার্থের জন্য তার আনুগত্য করে, সামনে সামনে ছাড় বলে আর পিছনে পিছনে তাকে বাজে ভাষায় গালাগাল করে। নমিনেশন পেলে এক ধরনের কথা, আর নমিনেশন না পেলে আরেক ধরনের কথা। এরপরে সবাই মানে যারা আছে এই দলের মধ্যে, এই দলের সঙ্গে তাদের সম্পর্ক, তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক সবই কন্ডিশনাল। নিঃশর্ত সম্পর্কযুক্ত কোনো প্রভাবশালী লোক বিএনপিতে আমি দেখছি না যিনি কিনা মনে প্রাণে তারেক রহমান সাহেবের মঙ্গল কামনা করে তার জন্য জীবন দিতে প্রস্তুত। যেটা বেগম জিয়ার জন্য হয়েছে অতীতে, যেটা শেখ হাসিনার জন্য হয়েছে, বঙ্গবন্ধুর জন্য হয়েছে, জিয়াউর রহমান সাহেবের জন্য হয়েছে, এমনকি এরশাদের জন্য হয়েছে। তো এরকম আরবিতে যেটিকে বলা হামিম, সেই হামিম তারেক রহমান সাহেবের নেই, জিরো। এরপরে সাম্প্রতিক সময় আবার আরেকটি নতুন উৎপাত শুরু হয়েছে। সেই উৎপাত হলো যে বাংলাদেশে
তুরস্কের যে গোয়েন্দা সংস্থা তাদের উপস্থিতি মারাত্মকভাবে ভয়ানকভাবে বেড়ে গেছে এবং স্বয়ং এরদোয়ান তিনি চাচ্ছেন এই মুহূর্তে এরদোয়ান সারা দুনিয়ার সবচেয়ে আলোচিত আয়রন ম্যান, স্ট্রং ম্যান। এবং আপনি দেখবেন যে একটা মানে অনুষ্ঠানে এরদোয়ান, ডোনাল্ড ট্রাম্প এবং ইটালির যে বর্তমান প্রধানমন্ত্রী তিনিও ছিলেন। তো সেই সময়টাতে এরদোয়ান কতটা অ্যারোগান্ট, তিনি সেই ইটালির মহিলা প্রধানমন্ত্রী তাকে বললেন হ্যান্ডশেক করে যে তোমার সিগারেটটা ছেড়ে দেওয়া উচিত, তুমি যেভাবে সিগারেট খাচ্ছ এটা ভালো নয়। অনেকটা পিতৃসুলভ অ্যাটিটিউড নিয়ে। অন্যদিকে ইটালিতে এখন যিনি রয়েছেন প্রধানমন্ত্রী তাকে বলা হয় দ্বিতীয় মুসোলিনি। মুসলিনের যে ফ্যাসিস্ট আইডিওলজি, সেই ফ্যাসিস্ট আইডিওলজিকে আবার নতুন করে তিনি সামনে এনেছেন এবং সামনে এনে তার অসাধারণ সুন্দর চেহারা, বাগ্মিতা, সাহস, শক্তি সব মিলিয়ে তিনি ইটালিকে একটা নতুন এরার মধ্যে নিয়ে গেছেন। তো সেই মহিলা প্রধানমন্ত্রীকে তিনি এরদোয়ান বললেন যে তুমি সিগারেট খেও না। এই গেল এরদোয়ানের অ্যারোগেন্সি। এরদোয়ানের সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্পের হ্যান্ডশেক হলো, ডোনাল্ড ট্রাম্প তাকে পরিচয় করিয়ে দিলেন বা বললেন যে ভেরি নাইস ম্যান, ভেরি স্ট্রং ম্যান। তো বোঝার চেষ্টা করুন যে আমেরিকার প্রেসিডেন্ট যাকে খুব স্ট্রং ম্যান বলেন তিনি যেন তেন স্ট্রং ম্যান না। তুরস্কের যারা লোক আছেন, অধিবাসী রয়েছেন, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে এরদোয়ান কাহাকে বলে, কত প্রকার কি কি। তিনি এক হাতে ইসরায়েলকে নিয়ে খেলেন, আর এক হাতে তুরস্ককে নিয়ে খেলেন। তিনি এক হাতে আমেরিকাকে নিয়ে খেলেন, অন্য হাতে রাশিয়াকে নিয়ে খেলেন এবং এভাবেই সুদীর্ঘকাল তিনি সেই ইস্তাম্বুলের মেয়র থেকে আজকের এই পর্যায়ে চলে এসেছেন। কাজেই তিনি যদি বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমার বিশ্বাস ভেবেচিন্তে তিনি নিয়েছেন। বলা হয়ে থাকে যে তুরস্কের যে রাজনৈতিক দল একে পার্টি, এরদোয়ান একে পার্টি, এই পার্টির সঙ্গে বাংলাদেশের দুটো রাজনৈতিক দল জামায়াত ইসলামী এবং এবি পার্টি, এদের দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক আছে এবং বাংলাদেশের অনেক আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক তারা গোপনে প্রকাশ্যে গত 20-25 বছর ধরে তারা কিন্তু এই তুরস্কে যাতায়াত করছে বিভিন্ন আমন্ত্রণে, বিভিন্ন ছিলাতে। এখন সুপ্রিম কোর্টের দুজন খুব বিখ্যাত লয়ার রয়েছে। একজন হলো ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, একসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, আর এখন তিনি যে বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল, এটির এক্সিকিউটিভ কমিটির মেম্বার, অত্যন্ত প্রভাবশালী জনপ্রিয় আইনজীবী। আরেকজন অ্যাডভোকেট তাজুল, যিনি আইসিটি এই কোর্টের চিফ প্রসিকিউটর। এই দুজন আইনজীবী যখন তরুণ, একেবারে তরুণ, এবং তারা ফেমাস হননি, তারা আজকের দিনের মতো একেবারে ফেমাস হননি, কিন্তু তখন থেকে তারা কিন্তু নিয়মিত সেই তুরস্কে যাচ্ছেন তুরস্ক সরকারের নিমন্ত্রণে। আমি যেহেতু তারা এখন স্টার, এই দুজন উদাহরণ দিলাম। এইভাবে বহু মানুষ তাদের আশ্রয়স্থল, একসময় যেমন মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমান, বহুদিন তিনি তুরস্কে ছিলেন। সেই সরকারের সাথে নিঃসন্দেহে তার একটা ভালো সম্পর্ক থাকাই স্বাভাবিক, আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। অন্যদিকে জামায়াত ইসলামীর যে সকল নেতৃবৃন্দকে শেখ হাসিনার জামানাতে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, তাদের ফাঁসি রোধ করার জন্য তুরস্কের পক্ষ থেকে বারবার চাপ প্রয়োগ করা হচ্ছিল,
এবং ওই সময় এরদোয়ান সরাসরি বাংলাদেশের ব্যাপারে নাক গলিয়েছেন। তার স্ত্রী বাংলাদেশে এসেছিলেন এবং তিনি রোহিঙ্গা শিবির ভ্রমণ করেছিলেন। কাজে যে রোহিঙ্গাদেরকে নিয়ে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে, এটাকে নিয়ে ভারত খেলছে, চীন খেলছে, এটাকে নিয়ে তুরস্ক খেলছে এবং এটাকে নিয়ে আমেরিকা খেলছে। এবং এখানে যে কোনো কারণে হোক না কেন, এরদোয়ানের যে পার্টি, তার যে আইডিওলজি, তার যে থিওলজি, ধর্মতত্ত্ব, ইখওয়ানে মুসলিমিন, এই থিওলজি, সেই থিওলজি পাকিস্তানে তাকি উসমানি, আপনার মিশরে মুসলিম ব্রাদারহুড, মুরসির আগে সৈয়দ কুতুব, এরপরে মরক্কো, সিরিয়া, ইয়েমেন, এখানে যে একটা বুদ্ধিবৃত্তিক যে চর্চা চলছে, যেটির হাব এখন তুরস্ক। আর সেই তুরস্কের এই আইডিওলজিটি, সেই পলিটিক্যাল থিওলজিটি, ধর্মতত্ত্বটি রাষ্ট্রে ধর্ম, আধুনিকতা এবং অন্যান্য যা কিছু আছে, যেটা এই এরদোয়ান নিজেকে সফল দেখিয়েছেন, যেটি অন্য কেউ পারেনি, এমনকি মাহাতির মোহাম্মদও নয়। অর্থাৎ রাষ্ট্রের উন্নয়ন, ডিপ্লোম্যাসি, টিকে থাকা, মিলিটারি পাওয়ার এবং অর্থনৈতিক উন্নয়ন সমন্বিতভাবে, তার সঙ্গে ইসলামাইজেশন, এই জিনিসগুলো যে এরদোয়ান তৈরি করেছেন, তার সেই আইডিওলজিটি তিনি ছড়িয়ে দিতে চাচ্ছেন বিশ্বময়, এটাই স্বাভাবিক। এবং তার সেটার জন্য একটা উর্বর ভূমি বাংলাদেশ হতে পারে, কেন হবে না। আর তার জন্য তিনি জামায়াত ইসলামীকে বা এবি পার্টিকে প্রমোট করবেন, এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু কোনো অবস্থাতেই এরদোয়ান তারেক রহমান সাহেবকে টার্গেট করবেন, বিএনপিকে টার্গেট করবেন, বা বিএনপিকে মেরে ফেলবেন, তারেক রহমানকে মেরে ফেলবেন, যে প্রচারগুলো হচ্ছে, আই ডু নট অ্যাগ্রি, আমি এটার সঙ্গে অ্যাগ্রি করি না। এর কারণ হলো, এরদোয়ান সম্পর্কে আমি যতটুকু জানি, এটা তার আইডিওলজির মধ্যে পড়ে না। 2 নম্বর হলো, তিনি নিজেও জানেন যে এখানে জামাতের ক্ষমতা আরোহণ সময় সাপেক্ষ এবং সেই ক্ষমতা ধরে রাখা বাংলাদেশে কন্ডিশনাল, হতে পারে নাও হতে পারে, 50-50। কিন্তু সে অর্থে ইসলামকে ধারণ করে, ইসলামাইজেশনকে ধারণ করে এই দলগুলোর মধ্যে তার জন্য সবচেয়ে বিশ্বস্ত একটা লিবারেল ডেমোক্রেটিক জনপ্রিয় দল হলো বিএনপি। আর সেই বিএনপিতে তারেক রহমান সাহেবের বিকল্প নেই। কাজেই তিনি একজন পলিটিক্যাল মাস্টার মাইন্ড হিসেবে, যে গ্লোবাল রাজনীতি এখন যেভাবে তিনি নিয়ন্ত্রণ করছেন, সেই অবস্থান থেকে তিনি তারেক রহমান সাহেবের সাথে শত্রুতা করবেন, তাকে মেরে ফেলবেন, বা গোয়েন্দা পাঠিয়ে বিএনপির কে তছনছ করে দিবেন, এটা অসম্ভব একটা বিষয়। কাজে বাংলাদেশে যারা এই মার্কেটিং গুলো করছেন, তারা মূলত ফেয়ার মার্কেটিং, মানে ভয় দেখিয়ে যে বিপণন, যেমন করোনার ভয় দেখিয়ে ইনজেকশন পুশ করা, করোনার ভয় দেখে মাস্ক বিক্রি করা, মানে মানুষের মনে ভয় সৃষ্টি করে রাজনীতির যে ফায়দা লুটার যে পলিসি রয়েছে পলিটিক্যাল সায়েন্সে, সেই ভয় এবং আতঙ্ক, যেটি একটা সময় হাল্লাকু খান করেছিলেন, একটা সময় চেঙ্গিস খান, মানে মঙ্গলরা করেছিল, একই অবস্থায় করেছিল তৈমুল্লং। মানে তারা যেখানে যেতেন, ভারতবর্ষে গিয়াসউদ্দিন তুগলক, তার ছেলে যে মোহাম্মদ বিন তুগলক, তিনি এই ফেয়ার নীতিটা নিয়েছিলেন, মানুষের মনে ভয় জাগানো। আর সবচেয়ে সফল ভারতবর্ষে দুজন, একজন হলো আলাউদ্দিন খিলজি, আর একজন হলো সুলতান গিয়াসউদ্দিন বলবন। তারা মানুষের মনে ভয় জাগিয়ে যে রাজনীতির সফলতা অর্জন করেছেন, এটি একটা ইতিহাস। তো এটা চলতে থাকবে, সব সময় এটা চলতে থাকবে।
হিটলার সেম কাজটা করেছেন, মুসলিনি সেম কাজটা করেছেন, সাদ্দাম সেম কাজটা করেছেন, এমনকি গাদ্দাফি ঠিক সেম কাজটি করেছেন, মানুষের মনে আতঙ্ক। আমাদের দেশেও শেখ হাসিনা কিন্তু এই চেষ্টাটা করেছিলেন যে লোকজন তাকে ভয় পাক, প্রচন্ড ভাবে তাকে ভয় পাক, ভয় থর থর করে কাঁপুক, কাঁপতে কাঁপতে তারা কাপড় চোপড় নষ্ট করে ফেলুক। এই যে আতঙ্কের একটা মানে পরিবেশ পরিস্থিতি তৈরি করা, সেই তুলনায় কিন্তু তারা জুলুম অত্যাচার মানে যতটা ভয় ছড়িয়েছে, আতঙ্ক এই বাঘ এলো ধরলো খেলো, তার চেয়ে কিন্তু অপকর্ম কম, একেবারে তুলনামূলকভাবে কম। এরকম একটা অবস্থা আর কি। তো সেই দিক থেকে এখন যে ঘোলাপাড়িতে মাস শিকার চলছে, রাজনীতির ময়দানে জামাতকে সামনে নিয়ে আসার যে প্রচেষ্টা চলছে, বিএনপিকে ব্যাকফুটেজে পাঠানোর যে চেষ্টা চলছে, বিএনপিকে নেতৃত্ববিহীন করার যে চেষ্টা চলছে, তারেক রহমানকে মাইনাস করার যে চেষ্টা চলছে, বেগম জিয়াকে মাইনাস করার যে চেষ্টা চলছে, এরই ধারাবাহিক যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এরদোয়ানের নাম যারা ব্যবহার করছেন, হয়তো তাদের সঙ্গে জীবনে এরদোয়ানের কখনো দেখা হয়নি আর হবেও না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।